রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা, প্রতিশোধের হুঙ্কার ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে নিহত 787। বৃহস্পতিবার পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল, আটকে পড়াদের ভিসার মেয়াদ 1 মাস বাড়ালো কাতার। জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল, রিট আবেদন ফরমায়েশি শিশির মনির। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন ও অপর 2 কমিশনার। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে প্রেক্ষাপটে বিমান উড্ডয়ন নিষেধাজ্ঞার কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজাহ সহ 6টি রুটে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে 4 দিনে আগমন ও বহির্গমন মিলে বাতিল হয়েছে 182টি আন্তর্জাতিক ফ্লাইট। আজও ঢাকা ও চট্টগ্রামে বাতিল হয়েছে 45টি ফ্লাইট। এদিকে যুদ্ধের কারণে আটকে পড়া নাগরিকদের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে কাতার সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। চাঁদপুরের শাহরাস্তির কালিয়াপাড়া গ্রামের ওমর ফারুক 3 মাসের ছুটি শেষে সৌদি আরবে ফেরার কথা ছিল তার, কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে বিমানবন্দরই যেন তার অস্থায়ী ঠিকানা। গত 28 ফেব্রুয়ারি প্রথমবার দাম্মাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলে মাঝপথ থেকেই ফিরে আসে বিমান। দ্বিতীয় দিন উড্ডয়নের 40 মিনিট পর আকাশসীমা জটিলতায় ফিরে আসে রানওয়েতে। আজও তার নির্ধারিত ফ্লাইট বাতিল হয় শেষ মুহূর্তে। যখন থেকে কালকে আমি চলে গেছি তখন আমি হসপিটালে ভর্তিছিলাম, শরীর জ্বর, অসুস্থ। আজকে আবার জ্বর নিয়ে আবার আসছি আমি এয়ারপোর্টে। আসার পরে দেখতেছি যে দাম্মামের ফ্লাইট ক্যান্সেল, বাতিল করে দিচ্ছে। আজকেও এ নিয়ে আমাদের 3বার হলো। ওমর ফারুকের মতো হাজারো প্রবাসীর একই হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে গত 4 দিনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 147টি আন্তর্জাতিক ফ্লাইট, যার 38টি বাতিল হয়েছে মঙ্গলবারই। অন্যদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকে 7টি সহ 4 দিনে 35টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। আমি সৌদি প্রবাসী, বাস আমার তানজিদ, কাতার। আজকে এয়ারপোর্ট আসার পরে দেখতেছি আমার ফ্লাইট বাতিল করা হচ্ছে। এখানে লোকের সাথে কথা বলতেছি, ও বলতেছে অপেক্ষা করো, দেখো এখানে হেডলাইনে কি দিচ্ছে, মুমকিন হইতেও পারে না হইতেও পারে, তোমরা আসো দেখো, আমাদের এখন করার কিছু নাই। এখন আমারটা ক্যান্সেল আর কি। তো পরবর্তীতে আমি দেখবো আর কি যে ভিতরে কি করা যায় আর কি, যে অন্য বা ফ্লাইট আছে কিনা বা রিয়াদের উদ্দেশ্যে, তাহলে আমি চেঞ্জ করে যাবো আর কি। এর মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিয়েছে কাতার সরকার। আটকে পড়া নাগরিকদের সব ধরনের প্রবেশ ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে 1 মাস বাড়ানো হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত কিংবা কুয়েতগামী যাত্রীরা এখন অনিশ্চয়তায়। কবে স্বাভাবিক হবে আকাশপথ, সেই অপেক্ষায় প্রবাসীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, বগুড়া 9-10 মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটা জানিয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, পাইলট প্রকল্পে ধারণার চেয়ে 6 গুণ বেশি কার্ড লাগছে। আর পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, ঈদের আগেই শুরু হবে খাল খনন কর্মসূচি। অন্যদিকে সিটি কর্পোরেশনগুলো অর্থ সংকটে ভুগছে বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন 3 প্রশাসক। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সচিবালয় কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জানান, বগুড়া 6 আসনে উপনির্বাচনের কারণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে রাজধানীর কড়াইল বস্তি থেকে। এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। ধীরে ধীরে সারা বাংলাদেশের প্রতিটি উপজেলায় এটি ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় দপ্তরে বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, শুষ্ক মৌসুমকে সামনে রেখে জলাবদ্ধতা নিরসনে ঈদের আগেই শুরু হবে খাল খনন। এই কর্মসূচি আমরা এই ঈদের আগেই আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা আশা করতেছি যে দিনাজপুরে একটা খাল খননের মধ্য দিয়ে ওনার এই কর্মসূচি শুরু হবে এবং এট এ টাইম আমাদের বিভিন্ন জেলায় যারা সংসদ সদস্যবৃন্দ রয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন, সবাই মিলে আমরা
সবাই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচির উদ্বোধন করবে ইনশাআল্লাহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ঢাকা উত্তর, দক্ষিণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়ররা জানিয়েছেন অর্থ সংকটে ভুগছে সিটি কর্পোরেশনগুলো, দরকার থোক বরাদ্দ। আমাদের রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব সেই কাজের মতো অবস্থা নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। প্রশাসকরা জানান গ্রিন ও ক্লিন সিটি করা এবং মশা নিধনকে অগ্রাধিকারে রেখেছে সিটি কর্পোরেশনগুলো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সচিবালয়ে তিনি এলজিআরডি মন্ত্রীর সাথে দেখা করেন। Both India and Bangladesh have a lot of commonality. We have a large rural population. We both are focused on promoting local governance. We should look at new opportunities for connecting our policy focuses in this area in a manner that becomes mutually beneficial for both of us. We are now looking at close engagement between our two governments, and that we look forward to working together to advance our people-centric cooperation in all domains, and that we will work with in a positive, constructive and forward-looking manner. অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশন দুদকের চেয়ারম্যান সহ 2 কমিশনার পদত্যাগ করেছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 15 মাসের মাথায় এই স্বাধীন সংস্থার পুরো কমিশন মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন। তবে বিশেষ কোনো কারণ বা চাপে নয়, বরং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানান দুদক চেয়ারম্যান। আরাফাত ইসলামের রিপোর্ট। গত কয়েকদিন ধরেই দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। এরপর সেখান থেকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ফিরে আসেন তারা। নিজ কার্যালয়ে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। এই সময়টা আমরা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বাকি অংশটুকু আমরা পুরো করেছি এবং নতুন নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। এ সময় পদত্যাগের জন্য কোনো চাপ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব নাকচ করেন তিনি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন এবং তাতে দুর্নীতি দমন কমিশন যেমন ভালো হবে, রাষ্ট্রেরও আমি বিশ্বাস করি উপকার হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের পদত্যাগের প্রেক্ষিতে 2024 সালের ডিসেম্বরে দায়িত্ব নেয় সদ্য বিদায়ী এই কমিশন। মাত্র 15 মাসের ব্যবধানে সমাপ্তি ঘটল আব্দুল মোমেনের নেতৃত্বাধীন কমিশনের। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চিৎকার করো মেয়ে, দেখি কতদূর গলা যায় প্রতিপাদ্যে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী কবিতা পাঠের আসর বসেছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ বিকেলে এই আয়োজনে উপস্থিত ছিলেন নারী অধিকার কর্মী ও সাংস্কৃতিক কর্মীরা। কবিতায় তারা তুলে ধরেন সমাজে নারীর প্রতি নানা সহিংসতার চিত্র, পাশাপাশি নারী জাগরণে উজ্জীবিত পংক্তিমালাও ধ্বনিত হয় আবৃত্তি শিল্পীদের কণ্ঠে। অন্তপুরের সেই আফসোস নিয়েই পুরোটা জীবন কেটে যায়।
ক্রিকেট সম্মান ফেরত না পেলে আর ক্রিকেটে ফিরবেন না এনামুল হক বিজয়। গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। গত বিপিএলে নিলামের আগে ফিক্সিংয়ে সন্দেহভাজন রেড ফ্ল্যাগ খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানায় পিসিবি। এরপরেই তালিকা থেকে বাদ পড়েন এনামুল হক বিজয় সহ আরও কয়েকজন ক্রিকেটার। আমি কিছু করি নাই, করলে আবার আপনি প্রমাণ দেখান। আমি ক্রিকেট খেলবো না, এখনো বলতেছি আমার কোনো খেলার দরকার নাই। আর আপনারা যে ডিসরেসপেক্ট আমাকে দিয়েছেন গত 1 বছর ধরে, সেটা এনাফ একটা মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে সম্মান অর্জন করার মতো মনে হয় না আমার কারোর কোনো অবস্থান থাকবে। তা আমি মনে করি যে ভাই যথেষ্ট হয়েছে, এবার আপনার একটা সমাধান দেন যে হ্যাঁ এই ছেলে কিছু করছে না, কিছু করে নাই। আদার দিন এইভাবে ঝুলে থাকতে ভালো লাগে না। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।